আপনি একজন ইমামকে ছোট্ট একটা এলাকার জন্য যেই বেসিসে আপনি নির্বাচিত করেন, আপনি একজন কাউন্সিলর, আপনি একজন মেয়র, আপনি একজন এমপি কেও সেই বেসিসে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। জীবনও করতেন না, যত ইনশাআল্লাহ চেষ্টা করবেন, কি করবেন, চেষ্টা করবেন। এতটুকু এলাকার নেতার এতটুকু সমস্যা মানবেন না, কিন্তু পুরা এলাকার পুরা ওয়ার্ডে আপনাদের পুরা জোনের একজন নেতার দাড়ি থাকে না, সে মদখোর, গাঁজাখোর, সে মদ কারবারির সাথে যুক্ত থাকে, সে চাঁদাবাজি টেন্ডারবাজির সাথে যুক্ত থাকে, তারে ফুলের মালা দিয়ে বরণ করে নিতেছেন, তাহলে আমার এতটুকুর জন্য আমি দাড়ি কেটে ফেলবো আজকে, দাড়ি কেটে ফেলবো আমি আজকে। এখন থেকে আপনাদের সাথে দোকানে বৈশা জামাতের সহিত সিগারেট খাবো, কি বলেন আপনারা? এ মানতে পারবেন না, কিন্তু ঠিকই আবার যখন সময় আসবে তখন দেখা যাইব যে একটা গাঁজাখোর মদখোরে বসাইতেছেন আসনের মধ্যে। আমি কিন্তু শুধু আপনাদের মহল্লার নেতা, পুরো নন্দীপাড়ের নেতা কিন্তু আমি না, কারণ আরো মসজিদ আছে, আরো ইমাম আছে, তারা নেতা। আমি শুধু আপনাদের এই ছোট্ট এরিয়াটার নেতা। কি এই ছোট্ট এরিয়াটার নেতা? কি করছেন? আমার ইন্টারভিউ নিছেন। কি করছেন? ইন্টারভিউ নিছেন। মনে করেন দাড়ি টাড়ি ছাড়া আসলাম ইন্টারভিউ দিতে। আপনারা ইন্টারভিউর আয়োজন করলেন, যেদিন ইন্টারভিউ দিতে আসলাম ওই দিন আমার মুখে কোনো দাড়ি নাই। কি নেতা হিসাবে মানতেন? এই ইমাম হিসাবে নিয়োগ দিতেন নাকি? ভাই কথা বলি, দিতেন? এরপরে আপনারা খোঁজ খবর নিলেন যে ইমাম সাহেব তো মদ গাঁজা খায়। এই যে যেই লোক আসলো ইন্টারভিউ দিতে, সে তো মদ গাঁজা খায়। আরো খবর পাইলেন সুদ ঘুষও খায়। কি খায়? সুদ ঘুষও খায়। ইমাম হিসাবে মানবেন? তার ইমামতি মানবেন? তার নেতাগিরি মানবেন? কেন ভাই? আপনারা তো এরকম লোকদের নেতাগিরি মাইনা নেন তো আপনারা। এতটুকু এলাকার নেতার এতটুকু সমস্যা মানবেন না, কিন্তু পুরা এলাকার পুরা ওয়ার্ডে আপনাদের পুরা জোনের একজন নেতার দাড়ি থাকে না, সে মদখোর, গাঁজাখোর, সে মদ কারবারির সাথে যুক্ত থাকে, সে চাঁদাবাজি টেন্ডারবাজির সাথে যুক্ত থাকে, তারে ফুলের মালা দিয়ে বরণ করে নিতেছেন, তাহলে আমার এতটুকুর জন্য আমি দাড়ি কেটে ফেলবো আজকে, দাড়ি কেটে ফেলবো আমি আজকে। এখন থেকে আপনাদের সাথে দোকানে বৈশা জামাতের সহিত সিগারেট খাবো, কি বলেন আপনারা? এ মানতে পারবেন না, কিন্তু ঠিকই আবার যখন সময় আসবে তখন দেখা যাইব যে একটা গাঁজাখোর মদখোরে বসাইতেছেন আসনের মধ্যে। আজকে আমাদের অবস্থা হয়েছে কি, আপনি যেই দলই করেন না কেন, আমরা দলীয় রাজনীতিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি, দলীয় অন্ধত্ব আমাদেরকে পেয়ে বসছে। যেমন ধরেন আমি আপনাকে বলি যে আপনার ভাই, আপনার আপন ভাই কাউন্সিলের ইলেকশনে দাঁড়াইছে, আর আরেকজন ব্যক্তি দাঁড়াইছে আপনার এলাকা থেকে, কিন্তু সে আপনার আপন ভাই না। তো দেখা গেল আপনি জানেন যে আপনার আপন ভাইটা সে নেশায় আসক্ত, বিভিন্ন টেন্ডারবাজি, চাঁদাবাজি, এগুলোতে সমস্যা তার আছে, অনেক সমস্যা আছে। কিন্তু তার বিপরীতে যে ব্যক্তি দাঁড়াইছে তার কোনো কি নাই, সমস্যা নাই, সে মানুষ হিসেবে অনেক ভালো, আমার ভাই থেকে অনেক যোগ্য। তা আপনি কি করবেন? আপনার ভাই হওয়ার কারণে আপনি আপনার এই যে অযোগ্য ভাইটারই আপনি ভোট দেবেন। এটা আমাদের দেশের সিস্টেম। আপনি একটা দল করেন, আপনার 3টা দল থেকে 3জন প্রার্থী দাঁড়াইছে, আপনি কি দল করেন সেটা পরে। মুসলমান হিসাবে আপনি আগে দেখেন যে ইসলামিক যে গুণাবলীগুলো কোন ব্যক্তির মধ্যে সব থেকে বেশি আছে, এটা দেখেন। এরপরে তাকে নির্বাচিত করার যে উদ্দেশ্য, সেই এলাকার মধ্যে কাজ করা, তার অন্যান্য যোগ্যতা, ওইগুলোও দেখেন। দেখে এরপরে আপনি সিদ্ধান্ত নেন। এই কাজ করবেন না যে আমার দলের একজন প্রার্থী সে মদখোর, গাঁজাখোর হইলো, আমার দল থেকে আমি তারই আমার নির্বাচিত করতে হবে। এই বিষয়টা যদি করেন তাহলে আপনি প্রকৃত মুসলমানের কাজ আপনি করলেন না। আপনি একজন ইমামকে ছোট্ট একটা এলাকার জন্য যেই বেসিসে আপনি নির্বাচিত করেন, আপনি একজন কাউন্সিলর, আপনি একজন মেয়র, আপনি একজন এমপি কেও সেই বেসিসে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। জীবনও করতেন না, যত ইনশাআল্লাহ চেষ্টা করবেন, কি করবেন, চেষ্টা করবেন।